আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুণগত রসায়ন থেকে আলোচনা করব। এই আলোচনায় মূলত বোর কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি রাশিমালা এবং এখান থেকে ইলেকট্রন ধাপান্তরের ফলে যে শক্তি বিকৃত হয় তার মান, তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মানগুলো, এছাড়াও যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে বর্ণরেখা কিভাবে সৃষ্টি হয়, বর্ণরেখার সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা যায় এবং হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কিরকম হয়, এই বিষয়গুলো সম্পর্কে যাদের সমস্যা আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো আমরা প্রথমে শুরু করি, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শুরু করব। সুতরাং এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা প্রথমে একটু শুরু করতে চাই, একদম প্রাথমিক কিছু আলোচনা দিয়ে শুরু করতে চাই। আমরা জানতাম যে যে কোনো একটা পদার্থকে যদি আমরা যদি চিন্তা করি, মনে করা যাক যে এটা একটা হচ্ছে আমাদের একটা পদার্থ। হ্যাঁ, এটা একটা পদার্থ। তো এইটাকে যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আমরা অণু পেয়ে থাকি, এবং এই অণুটাকে যদি আমাদের বিশ্লেষণ করি তাহলে আমরা পরমাণু পেয়ে থাকি। এবং আমরা জানি যে এই পরমাণু যদি হয়ে থাকে তাহলে পরমাণুর গঠনটা কেমন সেটাও আমরা 19-এ দেখেছি। কিছুটা আমাদের সে বিষয়ে ধারণা কিন্তু আছে। তো আমরা দেখেছিলাম এই একটা পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে মূলত কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরের শক্তি স্তরে ইলেকট্রন থাকে। তো এই যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এগুলো মূলত সকল মৌলের মধ্যেই বিদ্যমান থাকে। এগুলোকে মূলত ফান্ডামেন্টাল পার্টিকেলস বলা হয়, কারণ একটা মৌলের ধর্ম এবং বৈশিষ্ট্য কেমন হবে সেটা পুরোটাই নির্ভর করে যে এখানে এই স্থায়ী যে কণিকাগুলো বা ফান্ডামেন্টাল যে পার্টিকেল গুলো আছে এগুলোর উপর। এগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটু আলোচনাটা একটু বিস্তৃত করতে চাচ্ছি এইখানে, সেটা হচ্ছে যে আমরা জানতাম যে পদার্থগুলো অণু দিয়ে তৈরি, অণুগুলো পরমাণু দিয়ে তৈরি, পরমাণুগুলো আবার যদি বিশ্লেষণ করা যায় তাহলে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নামে কতগুলো ফান্ডামেন্টালস কণা পাওয়া যায়। এখন তোমরা কি জানো যে প্রোটনকে আবার বিশ্লেষণ করা যায়, বা প্রোটনকে বিশ্লেষণ করলে কিছু জিনিস পাওয়া যায়, সেগুলো কি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বা যারা পড়েছো তারা ফিজিক্সে দেখেছো হয়তোবা যে কোয়ার্টস নামে কতগুলো উপাদান থাকে। যেমন একটা প্রোটন মূলত দুইটা আপ কোয়ার্টস এবং একটা ডাউন কোয়ার্টস দিয়ে গঠিত, আর একটা নিউট্রন মূলত দুইটা ডাউন কোয়ার্টস এবং একটা আপ কোয়ার্টস দিয়ে তৈরি। তো আমরা এরকম তো ক্ষুদ্র বিষয়ের দিকে যাব না। সাধারণত মনে করা হতো যে আজ থেকে 14 বিলিয়ন বছর আগে পৃথিবী যখন বিগ ব্যাং এর মাধ্যমে যখন সৃষ্টি হয়েছে, তখন মনে করা হতো যে 12টা পার্টিকেলস এবং 6টা ফোর্স ক্যারিয়ার দিয়ে সম্পূর্ণ পৃথিবীটা তৈরি। তো যাই হোক, আমরা এই যে পরমাণুর গঠন দেখলাম, এই পরমাণুর গঠনটাতে নিউক্লিয়াসে যে প্রোটন থাকবে আর বাইরের শক্তিস্তরে যে ইলেকট্রন থাকবে, এই বিষয়টা বুঝতে আমাদের প্রায় 100 বছরের বেশি সময় লেগেছিল। তো আমরা পরমাণুর ক্রম বিকাশটা কিরকম হয়েছিল, কিভাবে হয়েছিল, আমরা তার ছোট্ট একটা ইতিহাস একটু দেখে নেই, তাহলে আমরা একটা ধারণা পাবো যে কোথায় থেকে বিষয়গুলো কোথায় আসছে। আর যেহেতু এগুলো হচ্ছে তোমাদের প্রাথমিক দিককার কথা, কিছু বিষয় অবশ্যই তোমাদের কমন বিষয় থাকবে যেটা তোমার 19-এ তোমরা শুনেছো। তো যেমনটা বিষয়টা দেখো, 1803 সালে জন ডাল্টন সর্বপ্রথম পরমাণু মতবাদ দিয়েছিল, এবং এনার যে মতবাদটা ছিল তার নাম ছিল বিলিয়ার্ড মডেল, পরমাণুর বিলিয়ার্ড মডেল। এটা হয়তো তোমরা শোনোনি, এটা তোমাদের একটু জানাই রাখলাম। আচ্ছা, বিলিয়ার্ড মডেল দিয়েছিল। তো বিলিয়ার্ড মডেল কি, খুব বেশি ডিটেলস বলার সুযোগ নাই, শুধু সামান্য একটু করে বলবো এই ইতিহাসগুলো, খুব বেশি ডিটেলস বলবো না। বিলিয়ার্ড মডেল হচ্ছে, তোমরা একটা গেম একটা দেখে থাকবা যে বিলিয়ার্ড খেলা, সেটা হচ্ছে এরকম যে একটা টেবিলের উপরে মূলত কতগুলো গোল গোল বল থাকে, প্রত্যেকটা বলের গায়ে কিছু সংখ্যা দেয়া থাকে, এবং ক্যারাম যেভাবে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে খেলতে হয়, ও বিলিয়ার্ডটা মূলত তোমার কতগুলো লাঠির অগ্রভাগ দিয়ে বলগুলোকে আঘাত করে পকেটে ফেলতে হয়। তো এরকম ছিল বিলিয়ার্ড মডেলটা। এখানে মনে করা হচ্ছিল যে একটা বস্তুতে যে ক্ষুদ্র যে পরমাণুগুলো থাকে সেগুলো তো একদম কম্প্যাক্ট অবস্থায় থাকে, এরকম এরকম একদম কম্প্যাক্ট অবস্থায় থাকে। এটাই ছিল বিলিয়ার্ড মডেলের মূল কথা। আর জন ডাল্টনের পরমাণু মতবাদ যেগুলো দেয়া ছিল 1803 সালে, যার ফলে বুঝতেই পারছো যে এখানে প্রত্যেকটা মতবাদের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন উনি বলেছিলেন যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো কণা নিয়ে গঠিত, এই কথাটা ঠিক আছে। আবার তারপরে বলেছিল যে একই পদার্থের সকল পরমাণুর ভর একই রকম। কিন্তু আমরা যখন আইসোটোপ আবিষ্কার হলো তখন আবার দেখলাম যে এক একটা পরমাণুর, একই পরমাণু কিন্তু তাদের ভর আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো যাই হোক, ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না। 1834 সালে আহ মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার সাহায্যে মূলত ইলেকট্রনের একটা ধারণা দিয়েছিলেন। এই বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা যখন ইলেকট্রনের চার্জ যখন আমরা হিসেব করব তখন আমরা এই পরীক্ষাটাকে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ, এটা আমাদের পরে আছে, তো তাই এখানে খুব বেশি ডিটেলস বলছি না। এখন এখানে 1879 থেকে 1897 সাল পর্যন্ত
একটা পরীক্ষা করা হয়েছিল, সেটা হচ্ছে মূলত গ্যাসে বিদ্যুৎক্ষরণ পরীক্ষা, যেটাকে আমরা ক্যাথোড রশ্মি পরীক্ষা বলতে পারি। এটা একটা ডিসচার্জ টিউবের মধ্যে সংগঠিত করা হয়েছিল। এর মাধ্যমে প্রোটন, ইলেকট্রন এবং পরবর্তীতে আহ, তোমার নিউট্রন আবিষ্কার করা সম্ভব হয়েছিল। তার মধ্যে প্রোটন এবং ইলেকট্রন এই পরীক্ষাটার সাথে সরাসরি জড়িত ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। এটা আমরা ডিটেলস দেখবো, তাই এখানে খুব বেশি বলছি না, শুধু একটু মনে রেখো যে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, আর 1886 সালে প্রোটন আবিষ্কার করেছিল। প্রোটন আবিষ্কার করেছিল গোল্ডস্টাইন এবং ইলেকট্রন আবিষ্কার করেছিল স্যার জে জে থমসন। এরপরে 1897 সালে যখন জে জে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন এবং যখন প্রোটন আবিষ্কার হলো, তখন 1898 সালে অর্থাৎ ইলেকট্রন আবিষ্কারের 1 বছর পরে থমসন একটা মডেল দিলেন, নাম হচ্ছে পাম পুডিং মডেল। পাম পুডিং মডেলটা দেখতে কিরকম হবে সেটাকে আমরা এইভাবে বলতে পারি, একটা যে তরমুজ আছে, এই তরমুজের যে আহ, লাল যে অংশটা আছে, এইটাকে আমরা মনে করতে পারি একটা হচ্ছে তোমার প্রোটনের একটা অঞ্চল, আর এখানে যে কালো কালো যে বীজগুলো আছে এগুলোকে আমরা ইলেকট্রনের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ একটা পুডিং এর উপরে যেমন কতগুলো আমরা কিসমিস বা অন্য কিছু দেই, তাহলে এই পুডিংটা পুরাটাই হচ্ছে মূলত একটা ধনাত্মক আবেগধর্মী পরিবেশ, আর ইলেকট্রন গুলো হচ্ছে ওই কিসমিস গুলো। তো এই মডেলটা থেকে ইলেকট্রন এবং প্রোটনের আপেক্ষিক অবস্থান কিংবা তাদের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে, তাদের আকর্ষণ কিরকম হবে, এই সংক্রান্ত বিষয়ে কোনো ধারণা ছিল না। তাই মডেলটা খুবই এলিমেন্টারি টাইপের ছিল এবং এখানে খুব বেশি বলার সুযোগ নেই, আমরা ওই মডেল নিয়ে আলোচনা করব না। এই 1911 সাল থেকে মূলত আমাদের মূল পড়াটা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রোটন কোথায় থাকবে আর ইলেকট্রন কোথায় থাকবে সেই বিষয়টা নির্দিষ্ট হয়। তাই এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা এই পরীক্ষাটা একটু পরে আমরা দেখব। হ্যাঁ, এইটা আমরা একটু দেখব। আর তারপরে 1913 সালে বোর তার পরমাণু মডেল দিয়েছিল, এই মডেলটা আমরা আলোচনা করব এবং অনেক ডিটেলস আলোচনা করব। তারপরে 1916 সালে বোর সমারফিল্ডের মডেল, পরমাণু মডেল স্থাপন হয়েছে। তারপর 1924 সালে তরঙ্গ বলবিদ্যা মডেল, এইভাবে করে করে আজকে আমরা পরমাণুটাকে আমরা যেভাবে দেখছি, যে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর বাইরে শক্তি স্তরে থাকবে ইলেকট্রন, সেই অবস্থায় আসছে। তো এই বিষয়টা আসতে মোটামুটি 1803 সাল থেকে মোটামুটি 1924 সাল, প্রায় 100 বছর বেশি সময় লেগেছে। তো যাই হোক, আমরা এখন তাহলে কয়েকটা জায়গায় একটু নক করব, সেটা হচ্ছে আমরা এখানে ক্যাথোড রশ্মি পরীক্ষাটা একটু পড়বো। তারপরে আমরা হয়তোবা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রটা পড়বো, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা থেকে কিভাবে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা যায় সেই বিষয়টা দেখবো। আর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখার পর এটা আমরা মূল আলোচনায় চলে যাব। এখন আমরা বিদ্যুৎ খণ্ডল পরীক্ষাটা দেখবো, এর মাধ্যমে কিন্তু ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়েছিল। তোমরা একটু আগে যে রকমটা দেখেছো যে 1879 সাল থেকে 1897 সাল পর্যন্ত এই পরীক্ষাটার মাধ্যমে ইলেকট্রন এবং প্রোটনকে আবিষ্কার করা হয়েছে। তো আমরা একটু পরীক্ষাটা দেখি, পরীক্ষাটা কেমন ছিল। তো প্রত্যেকটা পরীক্ষার আমরা মূলত আগে যন্ত্র ব্যবস্থা দেখি। তো আমাদের যন্ত্র ব্যবস্থাটা হচ্ছে এরকম, এখানে এরকম একটা কাঁচ নল একটা ছিল, হ্যাঁ, এরকম একটা কাঁচ নল ছিল, এটা একটা হচ্ছে কাঁচ নল। কাঁচ নল, এই কাঁচ নলটার একটা পার্শ্ব নল ছিল, তাই আমরা এখানে একটা পার্শ্ব নল একটা তৈরি করে দিই। এখানে একটা পার্শ্ব নল ছিল, এখানে একটা পাম্প লাগানো ছিল, এই পাম্পের সাহায্যে পাম্প করে এখানকার বায়ু বের করে দেওয়া যায়। আর যে ইম্পর্টেন্ট বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এখানে একটা তড়িৎদ্বার ছিল, এখানে একটা তড়িৎদ্বার ছিল। এই তড়িৎদ্বারটার মধ্যে যে তড়িৎদ্বারটা বাহ্যিক বিদ্যুতের উৎসের সাথে সংযোগ দেওয়া থাকে, তো যেটা ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগ দেওয়া ছিল সেইটাকে আমরা বলছি আমাদের, এইটা হচ্ছে আমাদের তখন ক্যাথোড। ঠিক আছে, আমরা জানি যে ক্যাটায়ন যে তড়িৎদ্বারের দিকে যায় সেটাকে ক্যাথোড বলে। আর যেহেতু ক্যাটায়ন যে তড়িৎদ্বারের দিকে যাবে, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, তাই ক্যাটায়ন সেই তড়িৎদ্বারের দিকে যায় যে তড়িৎদ্বারটা ঋণাত্মক হয়, এই জন্য ব্যাটারি ঋণাত্মক প্রান্ত আমরা এর সাথে সংযোগ দিলাম, এই জন্য এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আর এইটাকে আমরা বলবো যথারীতি অ্যানোড বলবো, এটাকে আমরা অ্যানোড বলবো। ঠিক আছে, তো অ্যানোডটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দেওয়া যায়। একটা বিষয় খেয়াল করে দেখো, আমি এমন ভাবে এখানে ছবিটা আর্ট করছি, আর্টটার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাহ্যিক বিদ্যুতের উৎস, বাহ্যিক বিদ্যুতের উৎস, উৎস, হ্যাঁ। এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্ত হচ্ছে এইটা, ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে থাকে সেটা হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক তড়িৎদ্বারটা যে সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। তো আমি কৌশলগত কারণে ক্যাথোডটাকে একটু এই পাশে লিখছি আর অ্যানোডটাকে ওই পাশে লিখছি, এটা আমার তেমন কিছু না। তো এই হচ্ছে মোটামুটি যন্ত্র ব্যবস্থা। এখন এখানে পরীক্ষা কিভাবে করা হয়, তো এখানে মোটামুটি হাইড্রোজেন গ্যাস নেওয়ার পর, এখানে হাইড্রোজেন গ্যাস নেওয়ার পর এখানে পাম্প করে হাইড্রোজেনের এই গ্যাসের চাপ অনেক কমিয়ে দেওয়া হয়। তো এই গ্যাসের চাপ কমিয়ে যখন মোটামুটি 1 মিলিমিটার মার্কারি বা তার চেয়েও যখন কম চলে আসে, 0.1 মিলিমিটার মার্কারিতে যখন চলে আসে, এবং বাহ্যিক বিদ্যুতের উৎস থেকে 10 কিলো ভোল্ট পরিমাণ বিভব রেখে যদি যখন বিদ্যুৎ
যখন এখানে যখন চালনা করা হয় তখন দেখা যায় যে ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। কোথায় থেকে কোথায় যাচ্ছে? ক্যাথোড থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। তো এই যে রশ্মিগুলো যে ক্যাথোড থেকে উৎপন্ন হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে, যাওয়ার পথে যদি আমরা যদি বিদ্যুতের যদি একটা উৎস রাখি, সে এটা একটা বিদ্যুৎ ক্ষেত্র এবং এটা আর একটা বিদ্যুৎ ক্ষেত্র, এটা মনে করা যদি ধনাত্মক প্রান্ত হয়, এটা যদি ঋণাত্মক প্রান্ত হয়, তাহলে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে ক্যাথোড রশ্মিগুলো যেগুলো বিদ্যুৎ ক্ষেত্রে অনুপস্থিতিতে সোজা যাচ্ছিল, এরাই যখন বিদ্যুৎ ক্ষেত্রটা যখন রাখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে। তো এই যে রশ্মিগুলো যেহেতু ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে গেল, তাই এখান থেকে মনে করা হলো যে এই রশ্মিগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং এদেরকে পরবর্তীতে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। তো পরবর্তীতে প্রমাণ হয় যে এটা আসলে এগুলো ইলেকট্রন ছিল, এভাবেই মূলত ইলেকট্রন আবিষ্কার হয়। 1897 সালে স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এরপরে একই পরীক্ষা, এই পরীক্ষাটা জাস্ট একটু ভিন্নভাবে করা হয়। সেটা হচ্ছে এরকম, মনে করা যাক যে এরকম ছিদ্রযুক্ত ক্যাথোড যখন ব্যবহার করা হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে যে পাশে ক্যাথোড রশ্মিগুলো যায় তার বিপরীত দিকে আর এক ধরনের রশ্মি নির্গত হয়। তো যে রশ্মিগুলো নির্গত হয়, এই রশ্মিগুলোর ওই সময় কোনো নাম দেওয়া সম্ভব হয়নি এবং বলা হয়েছিল যে এগুলোকে বলা হচ্ছে ক্যানাল রশ্মি। তাহলে এগুলো হচ্ছে ক্যানাল রশ্মি। তাহলে ক্যানাল রশ্মিগুলো কি জিনিস ছিল? ক্যানাল রশ্মিগুলো ছিল যে ক্যাথোড রশ্মি যেদিকে নির্গত হতো তার বিপরীত দিকে। কখন হতো? যখন মূলত এইরকম একটানা ক্যাথোড ব্যবহার না করে যখন ছিদ্রযুক্ত যখন ক্যাথোড ব্যবহার করা হতো তখন এই ক্যানাল রশ্মিগুলো উৎপন্ন হতো। তো যেহেতু ক্যাথোড রশ্মিগুলো ছিল ঋণাত্মক চার্জযুক্ত, তাই মনে করা হতো ক্যানাল রশ্মিগুলো হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং পরবর্তীতে এটাই প্রমাণিত হয় যে এই ধনাত্মক চার্জযুক্ত ক্যানাল রশ্মিগুলো ছিল অ্যাকচুয়ালি প্রোটন। এগুলো ছিল প্রোটন, আর ক্যাথোড রশ্মিগুলো এগুলো ছিল মূলত ইলেকট্রন, ইলেকট্রনের প্রবাহ। তো এইভাবে মূলত ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়। তো এটা আমরা একটু মনে রাখবো। এভাবে ইলেকট্রন এবং প্রোটন মোটামুটি সম্পর্কে একটা ধারণা যখন পাওয়া গেল, তারপর এই ইলেকট্রন আবিষ্কার হলো তোমার 1997 সালে স্যার জে থমসন কর্তৃক। স্যার জে থমসন কর্তৃক জে থমসন এটা আবিষ্কার করেন। আর তার আগেই মূলত 1886 সালে, এটা 1897 সালে আর এটা হচ্ছে 1886 সালে গোল্ডস্টেইন এই পরীক্ষাটা করেছিল, কিন্তু গোল্ডস্টেইন ওই সময় আর অনুমান করতে পারেনি যে আসলে এই রশ্মিগুলো কি হতে পারে। তো এগুলোকে যখন ঋণাত্মক বিবেচনা করা হলো ক্যাথোড রশ্মিগুলোকে, তখন মনে করা হলো যে ওই গোল্ডস্টেইন কর্তৃক আবিষ্কৃত যে ক্যানাল রশ্মিগুলো ছিল এগুলো ছিল মূলত ধনাত্মক চার্জযুক্ত প্রোটন। এই হচ্ছে মোটামুটি ইলেকট্রন এবং প্রোটনের আবিষ্কারের বিষয়টা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই পরমাণুতে বিদ্যমান যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো আছে বা কণাগুলো আছে, এই কণাগুলো মোটামুটি তিন রকম হয়। কি রকম হয়? একটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা বলতে বোঝাচ্ছে যে সকল কণিকা সকল পরমাণুর মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। আর যেগুলো খুব কম সময়ের জন্য পরমাণুতে উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার পর অন্য পার্টিকেলে পরিবর্তন হয়ে যেতে পারে, সেগুলোকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা। আর কম্পোজিট কণিকাগুলো কি, এর সম্বন্ধে আমরা অনেক ডিটেলস আলোচনা করব, শুধু একটু বলা যায় সেটা হচ্ছে যে কম্পোজিট কণিকাগুলো যে কোনো স্থায়ী কণিকার চেয়ে ভারী এবং এগুলো হচ্ছে কোনো হালকা মৌলের নিউক্লিয়াস। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মৌলিক কণিকাগুলো মোটামুটি তিন রকম: প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। আর কম্পোজিট কণিকাগুলো হচ্ছে ডিউটন এবং আলফা কণিকা। আর এই পাঁচটা বাদ দিয়ে স্থায়ী কণিকা তিনটা এবং কম্পোজিট কণিকা এই দুইটা বাদ দিয়ে বাকি যতগুলো কণিকা আছে সবগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। সুতরাং আমরা অস্থায়ী কণিকাকে খুব একটা মুখস্থর দিকে চাপ দিব না, আমরা স্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকাকে মনে রাখবো, তাতেই হবে। তো তোমরা একটা বিষয় মনে রাখবা যে কম্পোজিট কণিকা কাকে বলে বা একটা কণিকা কখন কম্পোজিট কণিকা হবে। এই দুইটা শর্ত যদি পালন করে তাহলে এরা কম্পোজিট কণিকা হবে। প্রথম কথা হচ্ছে এরা হালকা মৌলের নিউক্লিয়াস হয় এবং দুই নম্বর কথা হচ্ছে অন্য সব কণিকা হতে ভারী। তাহলে যদি এই দুইটা শর্ত কোনো কণিকা যদি পালন করে থাকে তাহলে আমরা তাদেরকে বলবো কম্পোজিট কণিকা। এইটা হচ্ছে কম্পোজিট কণিকা।
তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মৌলিক কণিকা কাকে বলে। যে সকল কণিকা পরমাণুর মধ্যে উপস্থিত থেকে পরমাণুর ধর্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকাগুলো তিন রকম হয়, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। এর মধ্যে স্থায়ী কণিকা তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো ইচ্ছা করলে তোমরা বলতে পারবা না। আর অস্থায়ী কণিকার কথা আমরা মনে রাখবো না, আগে আমরা কম্পোজিট কণিকার দিকে দেখবো। কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিউটেরন, একটা হচ্ছে আলফা কণা। এই পাঁচটা কণা বাদ দিয়ে বাকি যতগুলো কণা আছে সব হচ্ছে অস্থায়ী কণিকা। তো একটা কণাকে কম্পোজিট কণিকা বলা যাবে যদি এরা এই দুইটা শর্ত পালন করে, যে এরা হচ্ছে হালকা মৌলের নিউক্লিয়াস এবং অন্য সব কণিকা হতে ভারী। তো আমরা কম্পোজিট কণিকা সম্বন্ধে আরেকটু বিষয় একটু দেখি, সেটা হচ্ছে এরকম যে ওখানে বলা ছিল যে এরা হচ্ছে কোনো হালকা মৌলের নিউক্লিয়াস। তো একটা মৌল কখন হালকা হয়? যখন একটা মৌলের পারমাণবিক সংখ্যা কম হয় তখন সেটা হালকা হয়। অর্থাৎ যে মৌলের পারমাণবিক সংখ্যা যত কম সেই মৌল কিন্তু তত হালকা। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখবো যে হালকার মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 বিশিষ্ট হাইড্রোজেন এবং পারমাণবিক সংখ্যা 2 বিশিষ্ট হচ্ছে হিলিয়াম। এই দুইটা পরমাণুই আমাদের কাছে হালকা মনে হচ্ছে সবচেয়ে। আর এরপরে লিথিয়াম হচ্ছে ধাতু, এবং যতই যাচ্ছে ততই পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তার মানে এরা ভারী হয়ে যাচ্ছে। এখন এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ ছিল আমরা জানতাম, আমরা যদিও জানতাম যে 7টা আইসোটোপ, কিন্তু তার মধ্যে তিনটা মোটামুটি প্রকৃতিতে পাওয়া যায়। এই আইসোটোপ তিনটা কি রকম হচ্ছে? আইসোটোপ তিনটা হচ্ছে, একটা হচ্ছে 1 1 হাইড্রোজেন, আর একটা হচ্ছে 1 2 হাইড্রোজেন, আর একটা হচ্ছে 1 3 হাইড্রোজেন। তো এই 1 1 হাইড্রোজেনটাতে মূলত কেবল একটা প্রোটন থাকে এবং এখানে কোনো নিউট্রন থাকে না। যদিও অনেক বইয়ে বলা আছে যে কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না, এই কথাটা খুব একটা ঠিক না। বরং এভাবে বলা উচিত, এই যে প্রোটিয়াম যে আছে, হাইড্রোজেনের যে প্রোটিয়াম আইসোটোপটা আছে, এই প্রোটিয়াম আইসোটোপে কেবল নিউট্রন থাকে না, শুধু প্রোটন থাকে। আর তাছাড়া বাকি সকল মৌল এবং আইসোটোপের মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এগুলো থাকবেই থাকবে। তো এই যে ডিউটেরিয়ামটা যে আছে, ডিউটেরিয়াম থেকেই মূলত আমাদের ডিউটেরন পাওয়া যাবে। ডিউটেরিয়াম থেকেই ডিউটেরন, এই মৌলিক কণিকা পাওয়া যাবে। তো সেটা কিভাবে পাওয়া যাবে আমরা একটু দেখি। তো আমরা যদি একটু ডিউটেরিয়ামের যদি আমরা গঠনটা দেখি তাহলে দেখবো যে এটা হচ্ছে, যদি ডিউটেরিয়াম হয় তাহলে বহিস্থ শক্তিতে একটা ইলেকট্রন থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে এবং একটা নিউট্রন থাকে। এই হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে 2। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই ইলেকট্রনটা যদি চলে যায়, এই ইলেকট্রনটা যদি চলে যায় তাহলে যেটা হচ্ছে, এখানে শুধু নিউক্লিয়াসটা বাকি থাকে, যেখানে একটা প্রোটন আর একটা নিউট্রন থাকে। তো এই জন্য বলা হচ্ছে 1 2 হাইড্রোজেন, এই হাইড্রোজেনের এই আইসোটোপটা থেকে যদি একটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে যে নিউক্লিয়াসটা শুধু বাকি থাকে 1 2 হাইড্রোজেন প্লাস এই নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটার নামই হচ্ছে কিন্তু আমাদের ডিউটেরন। তাহলে এইটাই হচ্ছে ডিউটেরন। তাহলে ডিউটেরনের চেহারা আমরা একটু মনে রাখবো। এটা কিভাবে হলো, যে হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে, একটা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই আইসোটোপ তিনটার মধ্যে থেকে ডিউটেরিয়াম থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার ফলে যে শুধু নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে, এইটাকে বলা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এরপর আমরা দেখি যে হিলিয়ামটা কি রকম ছিল। হিলিয়ামের মধ্যে আমরা যদি একটু ছবিটা আর্ট করি তাহলে দেখবো যে বহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ছিল, আর নিউক্লিয়াসের মধ্যে ছিল 2টা প্রোটন এবং 2টা হচ্ছে নিউট্রন। এখানে দেখো যেহেতু হিলিয়াম 2 4, তাই আমরা বলতে পারি যে এর নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে। এখন এই হিলিয়াম যদি তার ইলেকট্রন 2টা যদি ছেড়ে দেয়, দিলে শুধুমাত্র তার নিউক্লিয়াসটা বাকি থাকে, যেখানে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন থাকে। তো এখান থেকে আমরা বলতে পারি যে 2 4 হিলিয়াম, এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেলে যে শুধু 2 4 হিলিয়াম নিউক্লিয়াসটা থাকে, এইটাই হচ্ছে আমাদের আলফা কণা। তাহলে এটা একটা কম্পোজিট কণিকা, আলফা কণা একটা কম্পোজিট কণিকা, এবং ডিউটেরন এটা আর একটা কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকাগুলোর চেহারা আমাদেরকে মনে রাখতে হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে কম্পোজিট কণিকাগুলো তুলনামূলকভাবে অন্য যে কোনো কণিকার চেয়ে ভারী হয়। তো একটা বিষয় খেয়াল করে দেখো, যে আমরা যখন স্থায়ী কণিকার কথা বলেছিলাম ওখানে প্রোটন ছিল, নিউট্রন ছিল এবং হচ্ছে ইলেকট্রন ছিল। তো একটা ইলেকট্রন তো একটা প্রোটনের চেয়ে অনেক গুণ হালকা, অর্থাৎ ভর হিসেবে একটা ইলেকট্রনের ভর সমান হচ্ছে তোমার একটা প্রোটনের ভরকে 1836 দ্বারা ভাগ করলে যা হবে তার সমান হবে একটা ইলেকট্রনের ভর। তার মানে ইলেকট্রন অনেক হালকা। এরপরে আমাদের কথা হচ্ছে একটা প্রোটনের ভর প্রায় একটা নিউট্রনের ভরের কাছাকাছি, যদিও নিউট্রনের ভর একটু বেশি, তবে একটা প্রোটনের ভর এবং একটা নিউট্রনের ভর মোটামুটি কাছাকাছি।
আর আমরা যদি দেখি যে কম্পোজিট কণিকার মধ্যে ডিউটেরন, তাহলে এই ডিউটেরনের মধ্যে আমরা দেখতেছি যে এখানে একটা প্রোটন আছে প্লাস একটা নিউট্রন আছে। তার মানে এই ভরটা মোটামুটি দুইটা প্রোটন বা দুইটা নিউট্রনের ভরের সমান হচ্ছে। এই জন্য স্থায়ী কণিকার মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন। আর কম্পোজিট কণিকার ভর দেখো যে নিউটনের চেয়েও বেশি, মানে দুইটা নিউটনের সমান। তার মানে কম্পোজিট কণিকাগুলোর ভর অবশ্যই অন্য যে কোনো কণিকার চেয়ে ভারী হচ্ছে। আর একটা বিষয় খেয়াল করে দেখো, যেহেতু কম্পোজিট কণিকাগুলো এভাবে তৈরি যে বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলোকে অপসারণ করার পর এগুলো হয়, অর্থাৎ শুধু নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে। তো নিউক্লিয়াসে তো নিউট্রনের কোনো চার্জ নেই, শুধু প্রোটনের চার্জ আছে। এই জন্য কম্পোজিট কণিকাগুলো সবসময় কিন্তু ধনাত্মক চার্জ যুক্ত হয়। তার প্রমাণ হচ্ছে যে তোমার ডিউটেরন হচ্ছে একক ধনাত্মক চার্জ যুক্ত হাইড্রোজেনের ডিউটেরিয়াম নিউক্লিয়াস, আর আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তো সংজ্ঞাগুলো যদি আসে তাহলে আশা করি আমরা পাবো। তো আমাদেরকে এখানে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এমসিকিউর জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ডিউটেরনের নিচের কোনটি ডিউটেরন বা নিচের কোনটি কম্পোজিট কণিকা আর নিচের কোনটি আলফা কণিকা। এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল 2018-19 সেশনে, যে নিচের কোনটি আলফা কণিকা। তো এগুলো তোমরা আশা করি যে বুঝতে পেরেছো। এখন আমরা স্থায়ী যে কণিকাগুলো আছে তাদের একটু পরিচয়টা একটু দেখবো। এখানে সংক্ষেপে একটু পরিচয় দেওয়া আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের। তো এখানে দেখতে পাচ্ছ যে কে নামকরণ করেছে, চার্জ কত, ভর কত। তো এগুলো আমি বলতে চাচ্ছি না, তোমরা এগুলো নিজেরা একটু দেখে নিবা। আমরা বরং তার চেয়ে দেখবো যে এখানে ইলেকট্রনের চার্জ কিভাবে নির্ধারিত হলো, ইলেকট্রনের ভর কিভাবে নির্ধারিত হলো, এই বিষয়টা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, তো ইলেকট্রন এবং প্রোটনের যদি ভর হিসেব করি তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। পিছনে এইভাবে ফিরে তাকাতে হবে যে আমরা জানতাম যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটি হাইড্রোজেন পরমাণুর পরমাণুর ভর কত, ভর কত। তো কি মনে হচ্ছে, তোমরা কি ভাবছো, একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? একটা হাইড্রোজেন পরমাণুর ভর কি 1.008 নাকি 1.67 ইন্টু 10⁻⁻24, কোনটা? তো যাই হোক, যাদের মনে ভাবছো যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর এইটা, তাদের ক্ষেত্রে বলা যাবে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছো। এইটা আসলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর না, এইটা হচ্ছে মূলত 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর। কতটুকু? 1 মোল হাইড্রোজেনের ভর। অর্থাৎ 1 মোল হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা একত্রে করি তাহলে তার ভরটা হয় 1.008। তো আমাদেরকে জানতে হবে কি, আমাদেরকে কিন্তু জানতে হবে যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। তো সেটা এখন কিভাবে জানা যায় আমরা একটু দেখি। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে যে 1 মোল তথা 6.022 ইন্টু 10⁻23 এতটি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা একত্রে করি, হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা যে ভরটা পাই সেটা হচ্ছে 1.008 গ্রাম। তাহলে আমাদের কথা হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। তাহলে এতটির ভর যদি হয় এত, তাহলে আমাদের একটির ভর কত হবে? একটি হাইড্রোজেন পরমাণুর ভর হবে 1.008 কে আমরা যদি ভাগ করি 6.022 ইন্টু 10⁻23 দ্বারা, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইটাই হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভর। এখন আমাদের উদ্দেশ্য ছিল প্রোটন এবং ইলেকট্রনের ভর বের করা। আমরা হাইড্রোজেন পরমাণুর ভর কেন বের করলাম, এর কারণটা কি? এর কারণ একটা আছে। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন এর আগে যখন পোর্টিয়াম আইসোটোপটার কথা বলেছিলাম যে 1 হাইড্রোজেন, আমরা বলেছিলাম যে এখানে একটা মাত্র প্রোটন থাকে এবং একটা মাত্র নিউট্রন, এখানে কোনো নিউট্রন থাকে না, একটা মাত্র ইলেকট্রন থাকে। ঠিক আছে, তা এই যে একটা প্রোটনের ভর, এইটা ভর যা হবে একটা হাইড্রোজেন পরমাণুর ভরও কিন্তু তাই। একটি হাইড্রোজেনের ভর সমান হচ্ছে মূলত একটা প্রোটনের ভর। কারণ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছিল যে একটা পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এটাকে ওই পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। তার মানে একটা পরমাণুর ভর বলতে মূলত তার নিউক্লিয়াসের ভরটাকেই বোঝানো হয়। আর যেহেতু পোর্টিয়াম এই আইসোটোপটার নিউক্লিয়াসে কেবল একটা প্রোটন থাকে, সুতরাং এই পোর্টিয়াম আইসোটোপটার ভর এবং একটা প্রোটনের ভর কিন্তু প্রায় সমান। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই পোর্টিয়ামটাকে কেন চয়েস করলাম। এই পোর্টিয়ামটাকে চয়েস করার পিছনে মূল কারণ হচ্ছে যে এই
প্রোটিয়ামেই একমাত্র মৌল যেটা হাইড্রোজেনের আইসোটোপ, যেটা প্রকৃতিতে মোটামুটি 99.98888% থাকে। তার মানে প্রকৃতিতে যেটুকু থাকে পুরোটাই প্রায় প্রোটিয়াম হিসেবেই থাকে। হাইড্রোজেন প্রকৃতিতে যেটা থাকে পুরোটাই মোটামুটি প্রোটিয়াম হিসেবে থাকে। আর এই প্রোটিয়ামে একটা কেবল প্রোটন থাকে, এখানে কোনো নিউট্রন থাকে না। তাই একটা প্রোটনের ভর সমান হচ্ছে একটা হাইড্রোজেনের ভরের সমান। তো এই যে আমরা যে বললাম যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এই পরিমাণটা, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভর। তাই আমরা এখন এইটাকে এখন বলতে পারি যে এইটা সমান হচ্ছে একটি প্রোটনের ভর। তাহলে একটি প্রোটনের ভর সমান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24। এত ক্ষুদ্র পরিমাণ ভর যে এই ভর আমাদের হিসেব নিকেশে খুব একটা সুবিধাজনক না। এই জন্য আমরা এটাকে বোধগম্য করার জন্য এই ভরটাকে আমরা একটু একক হিসেবে বিবেচনা করতে পারি। কারণ হচ্ছে যেহেতু হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, সুতরাং বলা যায় হাইড্রোজেনের চেয়ে হালকা কোনো মৌল আর প্রকৃতিতে নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু হাইড্রোজেনের চেয়ে কোনো হালকা মৌল আর প্রকৃতিতে নেই, তাই এই পরিমাণ ভরকে আমরা যদি এক অ্যাটমিক মাস ইউনিট হিসেবে যদি বিবেচনা করি, তাহলে অন্য মৌলগুলোকে খুব সহজেই এর সাপেক্ষে পরিমাপ করা যাবে। তাই এই পরিমাণ ভরটাকে বলা হচ্ছে এক অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে এক অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে এত গ্রাম। দ্বিতীয় কথা হচ্ছে এই পরিমাণ ভরকে মূলত এক ডালটনও বলা হয়। এটা জাস্ট একটু মনে রাখার জন্য বললাম, এক ডালটন বলা হয়। এইভাবে কিন্তু একটা প্রোটনের ভর নির্ণয় করা হলো 1.673 অ্যাকচুয়ালি ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করা যায়? ইলেকট্রনের ভর ওই যে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। মনে করা যাক যে এইটা হচ্ছে আমাদের একটা পাল্লা। এই পাল্লা যদি আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এরকম করতে করতে এখানে যদি আমরা 1836টা ইলেকট্রনকে যদি রেখে দেই, তাহলে এইটাকে আমরা দেখব যে একটা প্রোটনের ভরের সমান হবে। একটা প্রোটনের ভরের সমান হবে, ঠিক আছে? তার মানে একটা প্রোটনের ভর হচ্ছে 1836টা ইলেকট্রনের ভরের সমান। তো যেহেতু আমরা দেখলাম যে 1836টা ইলেকট্রনের ভর সমান হচ্ছে একটি প্রোটনের ভর, আবার তাহলে আমরা একটা ইলেকট্রনের ভর যদি বের করতে চাই, তাহলে একটা প্রোটনের ভর যে আমাদের এই পরিমাণটা, একটা প্রোটনের ভর এই পরিমাণটাকে আমাদের ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 1836 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রামটাকে আমাদের ভাগ করতে হবে 1836 দ্বারা। ভাগ করলে মোটামুটি 9.1085 ইন্টু 10⁻⁻28 গ্রামের মতো হবে। এইটাই হচ্ছে মূলত একটা ইলেকট্রনের ভর। আমরা হিসেব নিকেশ করার সময় 9.1 অনলি বিবেচনা করব, করে আমরা হিসেবটা করব। 9.1085 ইন্টু 10⁻28 গ্রাম। তার মানে হচ্ছে যদি এখন আমরা এইটাকে যদি আমরা এখন অ্যাটমিক মাস ইউনিটে যদি হিসেব করতে চাই, তাহলে কিভাবে করতাম? এক অ্যাটমিক মাস ইউনিটকে, অর্থাৎ একটা প্রোটনের ভরকে আমার ভাগ করতে হতো 1836 দিয়ে। তাহলে ভাগ করলে কত হতো? এইটা সমান হতো আমাদের, এইটা সমান হতো 10 এর পর 1 2 3টে শূন্যের পর হচ্ছে 54 অ্যাটমিক মাস ইউনিট। তো যেহেতু প্রোটনের চেয়েও ইলেকট্রনের ভর অনেক অনেক কম, তাই প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভরটাকে শূন্য বিবেচনা করা হয় এবং এটাকে বলা হচ্ছে, এগুলো এদের আপেক্ষিক ভর, ঠিক আছে? তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো দুইটা জিনিস। একটা হচ্ছে প্রোটনের ভরটা হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম, আর একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। উল্লেখ্য যে এদেরকে যদি আবার কেজিতে যদি কনভার্ট করে, তাহলে কনভার্টের মানটাও মনে রাখতে হবে। এত গ্রাম সমান হচ্ছে 1.67 ইন্টু 10⁻, হচ্ছে এখানে 24 আছে, তাহলে আরো 3 যোগ হবে, তার হচ্ছে যে 27 হবে। 27 এবার কেজি হবে। আর এইটা যদি আমরা আবার কেজিতে কনভার্ট করি, তাহলে 28-এর সাথে আরো 3 যোগ করতে হবে, তার মানে হচ্ছে যে এই মানটা হচ্ছে -31 কেজি হবে। তো এগুলো আমরা একটু মনে রাখবো। এরপর আমরা একটু দেখি কি আছে এরপরে, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হিসাব। ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে কে করেছিল, মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিল বা ইলেকট্রন সম্পর্কে একটা ধারণা পেয়েছিল। তো কিভাবে ধারণা পেয়েছিল সেই ঘটনাটা আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে এরকম যে উনি এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়েছিলেন
এই তৈজসিক কোষের মধ্যে দুইটা তড়িৎদ্বার তো থাকে, এগুলো তোমরা জানো, 9 দেখেছো, দুইটা তড়িৎদ্বার থাকে। এর মধ্যে তড়িৎদ্বারের ব্যাটারির ধনাত্মক প্রান্তটা যার সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা যে তড়িৎদ্বারের সাথে সংযুক্ত থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো উনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা হচ্ছে এরকম, এই তৈজসিক দ্রবণে এক চার্জ বিশিষ্ট যদি কোনো মেটাল আয়নকে রাখা হয়, মেটালটা যেই হোক না কেন, যদি তার চার্জ 1+ হয় তাহলে এই মেটালটার 1 মোল পরিমাণ পরমাণু উৎপন্ন করতে সর্বদাই 1 মোল পরিমাণ ইলেকট্রন লাগতো। কতটুকু লাগতো ইলেকট্রন? 1 মোল পরিমাণ ইলেকট্রন লাগতো। এখন এই 1 মোল ইলেকট্রনের যে চার্জ, এটা হচ্ছে মূলত 96,500 কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে এখন এখান থেকে বলা যায় 1 মোল তথা আমরা যদি বলি যে 6.022 ইন্টু 10⁻23 এতটি ইলেকট্রনের চার্জ, এতটি ইলেকট্রনের চার্জ কতটুকু হচ্ছে? এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 96,500 কুলম্ব। তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত হবে? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কে আমরা যদি এককের সংখ্যা দিয়ে ভাগ করি 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমরা মানটা যেটা পাবো 1.6 ইন্টু হচ্ছে 10⁻⁻19 কুলম্ব হচ্ছে। তার মানে ওনার ফ্যারাডের তৈজসিক পরীক্ষাটা এরকম ছিল, মেটাল যেটারই হোক না কেন তার একক ধনাত্মক চার্জ বিশিষ্ট যদি হয়, তাহলে এইরকম এক ধনাত্মক চার্জ বিশিষ্ট মেটালের আয়নকে মেটালের 1 মোল পরমাণুতে পরিণত করতে সর্বদাই 1 মোল পরিমাণ ইলেকট্রন লাগে। এই 1 মোল পরিমাণ ইলেকট্রনের চার্জ কিন্তু হচ্ছে 96,500 কুলম্ব। এটাকে কিন্তু আমরা 1 ফ্যারাড বলি। এটা আমরা যদিও দেখবো, আমাদের একটা জায়গায় দেখার মতো আছে, সেটা হচ্ছে 1 ফ্যারাড চার্জ বলি। তাহলে 1 মোল অর্থাৎ এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? তাহলে আমাদের এই একটা ইলেকট্রনের চার্জ আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো এখন একটা বিষয় হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জ যা হয়, একটা প্রোটনের চার্জও কিন্তু তাই। কারণটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা ছিল একটা প্রোটনের চার্জ যা একটা ইলেকট্রনের চার্জ তাই, ফলে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন বাইরের শক্তি স্তরে থাকে, ফলে এই পরমাণুটা সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। তার মানে হচ্ছে যে একটা প্রোটনের চার্জ যা হবে একটা ইলেকট্রনের চার্জও তাই হবে। তো একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় তাহলে আমরা বলতে পারি যে একটি প্রোটনের চার্জ, একটি প্রোটনের চার্জ এটা কত হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব হবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে শুধু প্রকৃতিতে। প্রকৃতি কেমন? প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে এখানে ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত আর প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, তাছাড়া এদের মানে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? এইভাবে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হিসেব করা যায়। তাহলে আমরা আগের পাতাটাতে আমরা কিভাবে প্রোটন এবং ইলেকট্রনের ভর হিসেব করে সেই বিষয়টা আমরা দেখলাম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা এখানে দেখলাম কিভাবে ইলেকট্রনের চার্জ হিসেব করা যায়। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে। এগুলো তোমরা 9 শুনেছো, আমি খুব বেশি ডিটেলস বলবো না, জাস্ট একটু খালি মনে করাই দিব। যখন তোমরা লিখতা আইসোটোপ, তখন তোমরা বলতা যে শেষে যেহেতু পি আছে, প আছে, তাই প্রোটন সংখ্যা যার সমান, প্রোটন সংখ্যা সমান হলে তাকে বলা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে? আর আইসোটোন শেষে নাকি ন আছে, তাই তোমরা বলতা যে যার নিউট্রন সংখ্যা সমান সেটা হচ্ছে আইসোটোন। আর আইসোবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে যার ভর সংখ্যা সমান সেটাকে বলা হচ্ছে আইসোবার। কথা আগের গুলোই ঠিক আছে সব, তবে আমরা একটু খালি এখানে একটু বিষয় একটু মনে রাখবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখো, একটা পরমাণু যদি সে এক্স হয় তাহলে আমরা এইখানে লিখি জেড, এখানে লিখি এ, এখানে লিখি এন এবং এখানে লিখি আমরা এম প্লাস অর মাইনাস। তো এইটা স্টাইল আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এটার উপর একটা বিষয় নির্ভর করছে। তো জেড হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মৌলের ক্রমিক সংখ্যা।
পারমাণবিক সংখ্যা। তো এই কৌণিক সংখ্যাটা কিসের উপর নির্ভর করে? যার নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা তত হয়, এই জন্য বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। আর এইটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে মূলত প্রোটন এবং নিউট্রনের যোগফল, ঠিক আছে। তো আর এনটা হচ্ছে যথারীতি হচ্ছে পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু নিয়ে এই অণুটা গঠিত তার সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এমটা মূলত হচ্ছে তার চার্জ সংখ্যা। এই ছিল মূলত তাদের পরিচয়। আমাদের ওটুকু প্রয়োজন নয়, আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, হ্যাঁ, পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে মূলত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে এখানে আমরা তিনটা অ্যাকচুয়ালি জিনিস পাইলাম, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে এ। তো বিষয়টা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন করলে তখন কিন্তু ভর সংখ্যা এ পাওয়া যায়। তো এই জন্য যখন প্রোটন যখন একই হয়ে যায় তখন এই দুটাকে কিন্তু ভিন্ন হতে অবশ্যই বাধ্য হয়, যেমন নাইট্রোজেন ক্ষেত্রে দেখলাম। এই জন্য এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা যখন একই রকম হয়ে যায় তখন অপর দুটো অবশ্যই ভিন্ন হয়। এই জন্য মূলত সংজ্ঞাটা ওই রকম ছিল যে যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হচ্ছে। আর যাদের ক্ষেত্রে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলা হচ্ছে, এরকমটা। তো এগুলো তোমরা আগে যেভাবে সেভাবে পড়বো। আমরা একটা সমস্যা দেখি, এইখানে সুন্দর একটা সমস্যা দেয়া আছে, সেটা হচ্ছে যে আপেক্ষিক প্রাচুর্যতা বলতে একটা কথা আছে, যে যদি আপেক্ষিক প্রাচুর্যতা, আপেক্ষিক প্রাচুর্যতা, প্রাচুর্যতা মানে প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় তার শতকরা পরিমাণ যদি মনে করা যাক যে এক্স, ওয়াই এবং জেড পার্সেন্ট হয়, আর তার আইসোটোপগুলোর ভর, আইসোটোপের ভর, আইসোটোপীয় ভর বা আইসোটোপের ভর যদি মনে করা যায় যথাক্রমে এম এক্স, এম ওয়াই এবং এম জেড হয়, অর্থাৎ তিনটা আইসোটোপ, একটা মনে করা যাক যে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং আর একটা হচ্ছে জেড। কি কি নাম দেওয়া হলো? এক্স ওয়াই জেড। এদের আপেক্ষিক প্রাচুর্যতা যদি যথাক্রমে স্মল এক্স ওয়াই জেড এবং আইসোটোপগুলোর ভর যদি এম এক্স, এম ওয়াই এবং এম জেড হয়, তবে এদের আপেক্ষিক পারমাণবিক যে ভরটা আছে এইভাবে হিসেব করা হয়। এটা কেন আসলে বলা হলো? এটা বলার পিছনে একটা কারণ দেখো, আমাদের কাছে আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যেহেতু ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, এবং প্রোটন তো ভগ্নাংশ হতে পারে না, নিউট্রনও ভগ্নাংশ হতে পারে না, সেই হিসাবে প্রোটন এবং নিউট্রন যোগ করলে একটা পূর্ণ সংখ্যা হওয়া উচিত, পূর্ণ সংখ্যা হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের পারমাণবিক ভর সংখ্যাগুলো প্রায় বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেছিলাম 1.008 হয়, এটা হওয়ার কথা ছিল অনলি 1, কিন্তু 1.008 হলো। বা ক্লোরিনের ক্ষেত্রে আমরা এই ভরটা দেখি 35 পয়েন্ট হচ্ছে 5, কিন্তু এটা 35 অথবা 36 যে কোনো একটা হওয়ার উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, না হয় কত হচ্ছে 35.5। তাহলে এইটা কেন হলো? এইটা বুঝতে গেলে আমাদেরকে এই আপেক্ষিক প্রাচুর্যতার বিষয়টা হিসেবের মধ্যে নিতে হবে। তাহলে আমরা বললাম যে তিনটা আইসোটোপ যদি এক্স ওয়াই জেড হয় এবং এদের শতকরা আপেক্ষিক প্রাচুর্যতা যদি এক্স ওয়াই জেড পার্সেন্ট হয় এবং আইসোটোপগুলোর নিজস্ব ভর যদি এম এক্স, এম ওয়াই এবং এম জেড হয়, তবে এদের আপেক্ষিক পারমাণবিক যে ভর সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম, এ ইকুয়াল এভাবে লেখা যায়। তো আমরা এইটা হিসেবে একটু করে দেখতে চাই যে এখানে একটা কিরকম ভাবে কি হচ্ছে। এই সমস্যাটা দেখো, এটা হচ্ছে আমাদের বেসিকটা আমাদের একটু এখানে থাক। আমরা একটু আমাদের এই প্রশ্নটা যে এসেছিল রুয়েটে 6-7 সেশনে, সেটা একটু দেখি এদের অ্যান্সারটা কিরকম হবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম, এখানে দেয়া আছে যে ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 1735 আর একটা হচ্ছে ক্লোরিন 1737। এই দুইটা আইসোটোপ প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর এটা হচ্ছে আমাদের জেড এর মান দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভর এটা আমাদের এ এর মান, এটা হচ্ছে এ এর মান দেয়া আছে। আর দুইটা আইসোটোপ দেয়া আছে, আইসোটোপ গুলোর আপেক্ষিক ভরের মানটা হচ্ছে এরকম যে যেটা হচ্ছে 35 তার আপেক্ষিক ভরের মান হচ্ছে অনলি 35, এবং যেটা 37 তার হচ্ছে 37। তাহলে এদের শতকরা উপস্থিতি কত?
মানে হচ্ছে আমাদেরকে এক্স ওয়াই জেড এর মান অর্থাৎ আপেক্ষিক প্রাচুর্যতা নির্ণয় করতে বলছে। শতকরা উপস্থিতি বা কি, শতকরা উপস্থিতি বা আপেক্ষিক প্রাচুর্যতা, এটাকে আমরা বলতে পারি আইসোটোপগুলোর আপেক্ষিক প্রাচুর্যতা। কোন আইসোটোপ শতকরা কত পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে, আপেক্ষিক প্রাচুর্যতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা একটু হিসাবটা একটু করি। এখানে দেখো এর মান দেয়া আছে 35.5, রাইট। আর কি দেয়া আছে, এদের আপেক্ষিক প্রাচুর্যতা। হ্যাঁ, আমরা একটু কথা বলি। মনে করি, তাহলে এখানে একটা বিষয় একটু লিখতেই হচ্ছে। মনে করি এই যে 1735 ক্লোরিনের যে আইসোটোপটা আছে, এর আপেক্ষিক প্রাচুর্যতা, আমি একটু সংক্ষেপে লিখতেছি, আপেক্ষিক প্রাচুর্যতা, এটাকে আমি যদি মনে করি যে x% বিবেচনা করি, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, অবশিষ্ট যে আইসোটোপটা আছে যেটা হচ্ছে 37 ক্লোরিন, এইটার আপেক্ষিক প্রাচুর্য তাহলে কত হবে, 100 থেকে তাহলে বাদ দিতে হচ্ছে x%, তাহলে হচ্ছে 100 মাইনাস হচ্ছে x, এত পার্সেন্ট থাকবে। আমাদেরকে মূলত যদি এক্স যদি বের করতে পারি তাহলে আমরা এই আইসোটোপটার আপেক্ষিক প্রাচুর্যতা পেয়ে যাব। আর যদি আমরা সেখান থেকে 100 থেকে যদি আমরা এক্স এর মানটা বাদ দিই তাহলে আমরা এরটা পেয়ে যাব। এতক্ষণ আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স এবং এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেয়া আছে 35.5, এইটা সমান হচ্ছে এক্স ইন্টু এম এক্স, তার মানে এক্স ইন্টু হচ্ছে তার ভর 35, এই 35, তাহলে এক্স ইন্টু হচ্ছে 35 আর প্লাস এখানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে 35 জায়গায় আমরা এখানে বসাচ্ছি 37, যেহেতু এটা হচ্ছে 37, এই আইসোটোপটা হচ্ছে 37, তাই এটা হচ্ছে আমাদের 37। আর ওই যে পার্সেন্টেজ যে ছিল, পার্সেন্টেজ হচ্ছে 1/100, এই জন্য আমরা এখন এটাকে 100 দ্বারা ভাগ করব। তো যদি করি তাহলে মোটামুটি দেখা যাচ্ছে এখানে শুধু এক্স উপস্থিত আছে, সুতরাং এক্স এর মান খুব সহজে বের করা যাবে আশা করা যায়, তাই না। 150, 3600, 3700 আছে। তাহলে অতএব আমাদের এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে আমাদের 75। তো এক্স তো আমরা পার্সেন্ট এককে হিসেব করছিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের 75%। আমাদের প্রকৃতিতে কোলিনের আপেক্ষিক প্রাচুর্যতা হচ্ছে কতটুকু, 75%। আর তাই যদি হয় তাহলে 100 থেকে আমরা যদি 75 বাদ দিই তাহলে আমরা কোলিন 1737 এর আপেক্ষিক প্রাচুর্য 25%। তো একটাকে যদি আমরা আরেকটা দিয়ে যদি একটু ভাগ করি তাহলে আমরা তার অনুপাতটা পেয়ে যাব। এইটাও একবার এমসিকিউ হিসেবে আসছিল। তাহলে ক্লোরিন 735 বাই হচ্ছে ক্লোরিন 1737, এইটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে আমাদের 75 আর এটা হচ্ছে আমাদের 25, দ্যাট ইজ হচ্ছে 3 হচ্ছে 1। তার মানে হচ্ছে ক্লোরিন 1735 অনুপাত ক্লোরিন 1737 এর অনুপাতটা হচ্ছে 3:1। আপেক্ষিক প্রাচুর্যতা যেমন নির্ণয় করতে পারি, একইভাবে আমরা এখান থেকে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারতাম যদি শতকরা তোমার প্রাচুর্যতা দেয়া থাকতো। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা আইসোমার এবং আইসো ইলেকট্রন। আইসোমার বলতে কি বোঝায়, আসলে আইসোমারের বিষয়টা হচ্ছে আমরা যে একটু আগে বললাম যে প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা, এই তিনটার মধ্যে যে কোনো একটা স্থির থেকে যদি অপর দুইটা পরিবর্তন হয় তখন তাদেরকে মূলত আমরা সেই অনুযায়ী নামকরণ করতাম, যেটা স্থির থাকতো সেই অনুযায়ী নামকরণটা হতো। তা আইসোমার ক্ষেত্রে হয় কি, এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সবই একই থাকে। সবই কি থাকবে, সবই একই থাকবে। তো সবই যদি একই থাকে তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে শুধু তাদের নিউক্লিয়াসের যে শক্তি আছে শক্তির পার্থক্যে। যেমন মনে করা যাক যে ব্রোমিন, এই যে এর একটা নিউক্লিয়াস আছে, ব্রোমিনের পি, এন এবং এ অর্থাৎ প্রোটন, নিউট্রন এবং ভর সংখ্যা সবই কিন্তু একই হবে। তবে এইরকম একটা ব্রোমিনের সাথে আর একটা ব্রোমিন নিউক্লিয়াসের মধ্যে যদি শক্তিগত পার্থক্য হয়, কিসের পার্থক্য, যদি শক্তিগত পার্থক্য হয়, শক্তির পার্থক্য থাকলে তখন এই দুটাকে কি বলা হবে, আইসোমার বলা হবে। তবে আইসোমার বা জৈব যৌগ কিন্তু আরেক রকম হবে, সেটা আমরা পরে দেখব। তাহলে এইটাই হচ্ছে আইসোমার। এখন হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো মানে হচ্ছে আসলে একই, আইসো মানে হচ্ছে একই। আর যদি হয় ইলেকট্রন, তার মানে কি একই ইলেকট্রন। তাহলে যে সকল প্রজাতির মধ্যে
ইলেকট্রন সংখ্যা একই হবে। প্রজাতি এই জন্য বলছি, অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, আয়নের মধ্যে ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তাহলে যাদের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকবে তাদেরকে মূলত আমরা বলবো আইসো ইলেকট্রন। আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা একটু দেখি, তো এইটাকে আমরা একটু উপরে একটু রাখি। যেমনটা মনে করে দেখো যে যদি ফ্লোরাইড, তারপর আমরা নিয়ন এবং যদি সোডিয়াম প্লাস কে যদি আমরা বিবেচনা করি, তাহলে এখান থেকে আমরা হিসেব করে বলতে পারি এখানে প্রোটন কয়টা। যেহেতু এর পয়েন্ট সংখ্যা 9, এর 10, এর 11, সুতরাং এর প্রোটন সংখ্যা হচ্ছে 9, এর হচ্ছে 10, এর হচ্ছে 11। কিন্তু এখানে ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন হচ্ছে 9, আর এখানে যেহেতু মাইনাস চার্জ আছে, তাহলে কোনো আয়নের মাথায় যদি মাইনাস চার্জ থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু তার নিরপেক্ষ অবস্থার চেয়ে কিন্তু বেশি হয়। তাহলে নিরপেক্ষ অবস্থায় এখানে 9টা প্রোটন 9টা ইলেকট্রন ছিল, কিন্তু যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে এটা ফ্লুইড আয়নে পরিণত হয়েছে, সুতরাং এর ইলেকট্রন হয়ে গেছে এখন 10টা। এটা কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে নাই, সুতরাং এর প্রোটন সংখ্যাও যত হবে এর ইলেকট্রন সংখ্যাও তত হবে। আর এইটা কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এটা যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এর একটা ইলেকট্রন কমে যাবে প্রোটন সংখ্যার চেয়ে, তার মানে এর ইলেকট্রন হবে 10। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই যে এখানে যে 3টা পরমাণু বা আয়ন আছে, এই পরমাণুর 3টা আয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম। তো যেহেতু এদের ইলেকট্রন সংখ্যা সেম, সুতরাং আমরা বলতে পারি যে এরা হচ্ছে পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন কাকে বলা হচ্ছে? যখন কোনো পরমাণু বা আয়ন বা অণুর ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন এগুলোকে বলা হচ্ছে আইসো ইলেকট্রন। আমরা আর একটা উদাহরণ বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে এরকম। মনে করা যায় যে কাকে কাকে ধরা যায়, মনে করো যে নাইট্রোজেন গ্যাস, আর মনে করো যে তোমার কার্বন মনোঅক্সাইড, এদের মধ্যে কি হচ্ছে? সুতরাং নাইট্রোজেন গ্যাস যদি হয়, তাহলে মানে কি 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করলে এখানে ইলেকট্রন হচ্ছে 14টা। মোট ইলেকট্রন হচ্ছে এখানে 14টা। একটা নাইট্রোজেন ইলেকট্রন 7টা হলে 2টা জন হচ্ছে 14টা। এটা একটা বিষয়। আর কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাই তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, আর অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাই ইলেকট্রন হচ্ছে 8। তার মানে এখানে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে ইলেকট্রন 8 6 হচ্ছে 14। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটাই কিন্তু অণু, নাইট্রোজেন একটা অণু, কার্বন মনোক্সাইড একটা অণু, অথচ তাদের ইলেকট্রন গুলো কিন্তু কি একই রকম হচ্ছে। তো যেহেতু এদের ইলেকট্রন গুলো একই রকম হচ্ছে, তাই আমরা এদেরকেও কিন্তু পরস্পর আইসো ইলেকট্রনীয় বলতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আইসো ইলেকট্রনের ধারণা। তাহলে যদি কোনো প্রজাতি অর্থাৎ অণু, পরমাণু বা আয়নের মধ্যে ইলেকট্রন যদি একই থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনীয়। আচ্ছা, আমরা এরপর যদি একটু দেখি তাহলে দেখব রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওই যে আমরা বললাম যে 1897 সালে স্যার জে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কার করলো, এবং 1886 সালে যখন গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করলো, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগলো যে একটা পরমাণুতে এই ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলো কিভাবে থাকে, তার একটা বৈজ্ঞানিক ভিত্তি প্রয়োজন। তো মূলত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রোটন এবং ইলেকট্রনের অবস্থান কিন্তু নির্দিষ্ট হয়। তো এই রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আগে আমাদেরকে যে বিষয়টা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে আলফা কণাগুলো আসলে কিরকম। আমরা যদি আলফা কণার কথা যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখেছিলাম যে আলফা কণা হচ্ছে আসলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যে 2টা ইলেকট্রন আছে, দুইটাকে যদি বের করে দেওয়া যায় তাহলে যে শুধু নিউক্লিয়াসটা বাকি থাকে, যেখানে 2টা প্রোটন আছে, তার কারণে তখন এটা দ্বিধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়। তো কথা সেটা না, কথা হচ্ছে যে এইটার ভরটা নিয়ে আমাদের একটু আলোচনা করার জায়গা আছে। তো 2টা প্রোটন যদি এখানে থাকে এবং 2টা নিউট্রন থাকে, যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তার মানে এখানে 2টা প্রোটন আছে এবং 2টা নিউট্রন আছে, তাই না? তাহলে এই প্রোটন এবং নিউট্রন মিলে আমরা যদি একটা কথা বলি, তাহলে মোটামুটি একটি আলফা কণার ভর, একটি আলফা কণার ভর 4টা প্রোটন অথবা 4টা নিউট্রনের ভরের সমান। এখন আমরা দেখলাম যে একটা প্রোটনের ভর সমান নাকি হচ্ছে 1836টি ইলেকট্রনের ভরের সমান। তো কোনো কোনো বইয়ে 1836 বলা আছে, কোনো কোনো বইয়ে 1840 বলা আছে, কোনো কোনো বইয়ে 1837ও বলা আছে। আমরা যে 1836 বিবেচনা করি, 1836 ইলেকট্রন ভরের সমান, তাহলে একটি আলফা কণার ভর কতটি ইলেকট্রনের ভরের সমান হবে? তাহলে একটি আলফা কণার
কণার ভর সমান হচ্ছে 4 গুণন হচ্ছে 1836টি ইলেকট্রনের ভর, 7344 মতো মনে হচ্ছে, যা প্রায় কিন্তু 7350 সমান। একটু রাউন্ড ফিগার যদি আমরা করি, 7350 ইলেকট্রনের সমান। অর্থাৎ যে হিসেবটা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটি আলফা কণার ভর সমান হচ্ছে 7350টা ইলেকট্রনের ভরের সমান হলো। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা একটু পরীক্ষাটা দেখি। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষায় বেশ কয়েকটা তথ্য আছে, তথ্যগুলো একটু ইম্পর্টেন্ট, আমাদের একটু মনে রাখতে হবে। তো এখানে মূলত যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে যে এইরকম একটা লেডের একটা বাক্স ছিল। হ্যাঁ, এরকম একটা লেডের একটা বাক্স ছিল। এটা একটা লেড বক্স, এটা হচ্ছে পিবি বক্স, লেড বাক্স। এই লেড বাক্সটার মধ্যে আলফা কণার উৎস হিসাবে রেডিয়ামকে নেওয়া হয়েছিল। রেডিয়াম একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা কণা নির্গত হয় বা আলফা কণা উৎপন্ন হয়। তাহলে রেডিয়ামকে কেন নেওয়া হয়েছিল? রেডিয়ামকে নেওয়া হয়েছিল আলফা কণার উৎস হিসাবে। তারপর কি করা হয়েছিল, এইটার সামনে এইরকম একটা গোল্ড ফয়েল রাখা হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে একটা স্বর্ণপাত। এটা হচ্ছে একটা স্বর্ণপাত। ছবিটা দ্বিমাত্রিক হবে এবং অনেক সরল করে আর্ট করা হবে, প্রকৃত ছবি কিন্তু অনেক জটিল। হ্যাঁ, তো এই যে স্বর্ণপাতটা যে আছে, এই স্বর্ণপাতের দূরত্বটা হচ্ছে অনেক কম। আর এর সামনে জিঙ্ক সালফাইডের আস্তরণ দেওয়া একটা পর্দা ছিল। জিঙ্ক সালফাইড এর আস্তরণযুক্ত পর্দা ছিল। এই হচ্ছে মোটামুটি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যন্ত্র ব্যবস্থা। কারণ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি ছিল? লেড বাক্সের ভিতরে আলফা কণা উৎস হিসেবে রেডিয়ামকে নেওয়া হয়েছিল, আর তার সামনে একটা স্বর্ণপদ রাখা হয়েছিল। এই স্বর্ণপদটার পুরুত্ব অনেক কম, পুরুত্ব হচ্ছে 1.4 একটা 4 সেন্টিমিটার এককে, আর তার সামনে একটা জিঙ্ক সালফাইডের একটা পর্দা দেওয়া ছিল। ঠিক আছে, জিঙ্ক সালফাইড পর্দাটা একটা ফসফর গুণ সম্পন্ন, অর্থাৎ এখানে কোনো কিছু দ্বারা আঘাত করলে এটা শক্তি শোষণ করে, সেই শক্তি পরবর্তী আবার বিকিরণ করে বা ওই জায়গাটা উজ্জ্বল দেখায়। এখন এই রেডিয়াম থেকে যে আলফা কণাগুলো নির্গত হচ্ছিল, এখান থেকে যে আলফা কণাগুলো যে নির্গত হচ্ছিল, সেই আলফা কণাগুলোর মধ্যে থেকে আমরা মোটামুটি 5টা আলফা কণাকে একটু দেখাবো। লেড বাক্স থেকে আলফা কণাগুলোকে স্বর্ণপাতের উপর যখন নিক্ষেপ করা হয়েছিল, এইটাই ছিল পরীক্ষা। নিক্ষেপ করার পর 3টা ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছিল। কি কি সেই ঘটনাগুলো ছিল? ঘটনাগুলো ছিল এরকম যে অধিকাংশ আলফা কণায় স্বর্ণপাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে উদ্দীপ্ত করে। অধিকাংশ আলফা কণা এভাবে সোজা স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু আলফা কণা যাওয়ার সময় তাদের গতিপথ পরিবর্তন করে। এই আলফা কণাগুলো কিছু যাওয়ার সময় তাদের গতিপথ পরিবর্তন করে। ঠিক আছে, আর কিছু আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। অধিকাংশ মানে 99% আলফা কণা কি করে? সোজা চলে যায়। 2 নম্বর কথা হচ্ছে কিছু আলফা কণা বেঁকে যায়। আর 3 নম্বর কথা হচ্ছে কিছু আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে 20,000-এ একটি আলফা কণা কি করে? সোজা বিপরীত দিকে ফিরে আসে। তা এই যে 3টা পর্যবেক্ষণ ছিল, এই 3টা পর্যবেক্ষণ থেকে গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত নেওয়া যায়। আমি সিদ্ধান্তগুলো লিখবো না, আমি শুধু একটু বলবো। যেহেতু 90% আলফা কণা সোজা স্বর্ণপথ ভেদ করে চলে যায়, তাই মনে করা হয় যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। এই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকে বা থাকতে পারে। 2 নম্বর কথা হচ্ছে কিছু আলফা কণা তার গতিপথ পরিবর্তন করে। তো এখন আলফা কণাগুলো যে গতিপথ পরিবর্তন করতেছে, এখান থেকে একটা বিষয় অনুমান করা যায়। যেহেতু আলফা কণাগুলো ধনাত্মক চার্জযুক্ত, তাই মনে করা হয় যে এই আলফা কণাগুলো ধনাত্মক কোনো কিছুর পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার কারণে ধনাত্মক ধনাত্মক সমজাতীয় চার্জ বিকর্ষণ করার কারণে এদের গতিপথটা পরিবর্তন হয়েছে। তার মানে পরমাণুতে একটা ধনাত্মক চার্জযুক্ত একটা অঞ্চল বিদ্যমান। 20,000-এর মধ্যে মাত্র 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। এখান থেকে অনুমান করা যায় যে এই ধনাত্মক জিনিসটা খুব বেশি বড় জায়গা জুড়ে না, ক্ষুদ্র পরিসরে অবস্থান করে পরমাণুতে। কেন? কারণ যদি খুব বেশি বড় জায়গা জুড়ে যদি অবস্থান করতো, মনে করা যায় যে এই পর্যন্ত জায়গা জুড়ে অবস্থান করলো, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে অনেকগুলো আলফা কণাকে সোজা বিপরীত দিকে ফিরে আসতে হতো। তো যেহেতু এই ঘটনা ঘটে না, মাত্র 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে, তাই এখান থেকে অনুমান করা যায় যে এই ধনাত্মক অঞ্চলটা অনেক ক্ষুদ্র।
এই পরীক্ষাটা 1911 সালে করা হয়েছিল। 1911 সালে নিউজিল্যান্ডের বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড করেছিলেন এবং সেই বছরে উনি রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়েছিলেন। সেই মডেল সম্পর্কে আমরা জানি এবং মডেলে অনেকগুলো কথা ইতিমধ্যে বলা হয়েছে। তো এই মডেলটা তোমরা একটু পড়ে নেবা। তো আমরা সেই মডেলটা নিয়ে আলোচনা করছি না, আমরা বরং মডেলটার কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে একটা প্রধান সীমাবদ্ধতা হচ্ছে সৌরজগতে যেরকম সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তনত অবস্থায় থাকে, অনুরূপে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তনত অবস্থায় থাকে। এই জন্য মূলত এই মডেলটাকে সোলার মডেলও বলা হতো। কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু গ্রহগুলো চার্জ নিরপেক্ষ ছিল এবং এখানে ইলেকট্রন এবং প্রোটন বা নিউক্লিয়াস হচ্ছে চার্জ যুক্ত, সুতরাং চার্জ নিরপেক্ষ পদার্থের সাথে চার্জ যুক্ত পদার্থের তুলনা করাটা ঠিক হয়নি। ওখানে এক প্রকার বল ছিল, এখানে আরেক প্রকার বল। এখানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, আর সৌরজগতের ক্ষেত্রে মূলত কাজ করে মহাকর্ষীয় বল কাজ করে, তাই না? মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনত অবস্থায় থাকে সে কথা ঠিক আছে, কিন্তু এই কক্ষপথের শক্তি সম্পর্কে কোনো ধারণা দেয়নি। শক্তি সম্পর্কে কোনো ধারণা না দেওয়ার কারণে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল একটা সুবিধা একটা নিয়েছে। ম্যাক্সওয়েল তখন তার তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের সাহায্যে বলেছে চার্জযুক্ত কণা যদি গতিশীল থাকে, যেমন মনে করেন এটা একটা ইলেকট্রন, এটা যদি গতিশীল থাকে তাহলে এটা নাকি ক্রমাগতভাবে শক্তি হারাবে। কি করবে? ক্রমাগত শক্তি হারাবে। এখন একটা বিষয় হচ্ছে যে এই ইলেকট্রন যদি ক্রমাগতভাবে যদি শক্তি হারায়, তাহলে যে ইলেকট্রনটা আগে এইরকম শক্তি নিয়ে যাত্রা শুরু করেছিল, ক্রমাগতভাবে শক্তি হারালে দেখা যাবে ইলেকট্রনটা পরবর্তীতে আর এতটুকু পথ নিয়ে চলতে পারবে না, বা এর ব্যাসার্ধটা এরকম থাকবে না, তারপর ব্যাসার্ধ হয়তো একটু কম হবে। এইভাবে কম হতে 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 একসময় দেখা যাবে যে ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসে এসে পতিত হবে। তো ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয় তাহলে কিন্তু আর মডেলটা টেকে না, কারণ মডেলটার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে নিউক্লিয়াসে কিভাবে ইলেকট্রনগুলো আবর্তনত অবস্থায় থাকবে, এটাই হচ্ছে মডেলটা। কিন্তু এর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুযায়ী যেহেতু ক্রমাগতভাবে ইলেকট্রন শক্তি হারায়, সুতরাং এই ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধটা কম হবে এবং একসময় ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হলে তখন দেখা যাবে যে এরা আলাদা থাকছে না, একত্র হয়ে গেছে, অর্থাৎ পরমাণু মডেলটা তখন ভুল হচ্ছে। তো যদিও এই ম্যাক্সওয়েলের তত্ত্বের কিছু ভুল আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো এইটাই আর কি মূল বিষয়, সেটা হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সবচেয়ে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাহায্যে বেশি সমালোচনা করা হয় এবং ম্যাক্সওয়েলের তত্ত্বের সাহায্যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা টিকে না। তো এই যে এখানে শক্তি নিয়ে যে সমস্যাটা হলো, এই শক্তির সমস্যাটা দূর করছে মূলত নিলস বোর। তো 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এই মডেলটা প্রদান করলো, আর তার 2 বছর পর অর্থাৎ 1913 সালে নিলস বোর একটা মডেল প্রদান করলো। ঠিক আছে, আমরা একটু নিলস বোরের একটু পরমাণু মডেলটা দেখি, এটাও তোমাদের জানা আছে, জাস্ট একটু খালি মনে করিয়ে দেওয়া। সেটা হচ্ছে যে নিলস বোর 1913 সালে যে পরমাণু মডেলটা দিলেন, এই পরমাণু মডেলটার স্বীকার্যগুলোকে আমরা মোটামুটি 3টা অপশনে ভাগ করে দিতে পারি। প্রথম অপশনটা হচ্ছে শক্তি সংক্রান্ত, শক্তি স্তরের শক্তি সংক্রান্ত। ঠিক আছে, তো যেখানে রাদারফোর্ড তার পরমাণু মডেলে কক্ষপথগুলোর শক্তি নির্দিষ্ট করে দেননি, না দেওয়ার কারণে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের সাহায্যে ওই মডেলটার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। তো সেই সমস্যাটা দূর করার জন্য বিজ্ঞানী নিলস বোর বলছেন যে রাদারফোর্ড যে বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার পথে আবর্তনত অবস্থায় আছে, এই কথাটা ঠিক আছে, কথাটা ভুল না, কথাটা ঠিক আছে। তবে একটু শর্ত প্রযোজ্য। কি শর্ত প্রযোজ্য? শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সকল কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তনত অবস্থায় থাকবে তখন এই ইলেকট্রনগুলোর শক্তির পরিবর্তন হবে না। যেহেতু ইলেকট্রনগুলো আবর্তনত অবস্থায় থাকার সময় শক্তির পরিবর্তন হয় না, তাই আমরা এই কক্ষপথগুলোকে আমরা স্থির শক্তির কক্ষপথ বা স্থির কক্ষপথ বা এগুলোকে আমরা অরবিট বা এগুলোকে আমরা শেল বলতে পারি। ঠিক আছে, এখন এইখানেই মূলত হলো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ম্যাক্সওয়েল বলল যে ইলেকট্রন মতো চার্জযুক্ত কোনো আবর্তনের সময় শক্তির ক্রমাগতভাবে শক্তি হারায়, আর বিজ্ঞানী নিলস বোর বলতেছে যে না, ইলেকট্রন যখন আবর্তন অবস্থায় থাকে তখন তার শক্তির কোনো পরিবর্তন হয় না। তারপর 2 নম্বর কথা হচ্ছে যে নিলস বোরের তত্ত্বে আর একটা বিষয় ছিল কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগ, তো যেহেতু ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তনত অবস্থায় থাকে, সুতরাং
এই ইলেকট্রনের ভর যদি এম হয় এবং যদি ভি বেগে যদি গতিশীল থাকে, তাহলে এর রৈখিক ভরবেগের মান হয় এম ভি। আর এর সাথে যদি আমরা এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ যদি গুণ করে ফেলি, তাহলে রৈখিক ভরবেগের সাথে আর যদি গুণ করা যায় তাহলে এটা কৌণিক ভরবেগে পরিণত হয়ে যায়। তো বিজ্ঞানী নিলস বোর বলতেছে যে এই সকল কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ এই শর্ত দ্বারা নিয়ন্ত্রিত যে কৌণিক ভরবেগ এম ভি আর এর মান h/2 এর অখণ্ড গুণিতক হবে। অখণ্ড গুণিতক মানে কি রকম গুণিতক? n এর মানটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। n এর মান পূর্ণ সংখ্যা হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু 3.5, 3.5, 2.5 এগুলো হবে না। তাহলে দ্বিতীয় শিক্ষা যেটা ছিল কৌণিক ভরবেগ সংক্রান্ত, এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের মান কি হবে? h/2 অখণ্ড গুণিতক হবে। আমি কিন্তু এই h/2 একটু আলাদা করে লিখছি, এটা কিন্তু একটা তাৎপর্য আছে। এটাকে কোয়ান্টা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? কোয়ান্টা বলা হচ্ছে। তো এইটা মূলত কোয়ান্টাম বলবিদ্যার মূল বেসিক ভিত্তি। এই জন্য নিলস বোরের পরমাণু মডেলটাকে মূলত কোয়ান্টাম মডেলও বলা হয়। তাহলে কোয়ান্টাম মডেল কোনটি? নিলস বোরের পারমাণবিক মডেলটাকে কোয়ান্টাম মডেল বলা হয়। আর সৌর মডেল বা সোলার মডেল হচ্ছে রাদারফোর্ডের মডেলটা। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কৌণিক ভরবেগ সংক্রান্ত যে বিষয়টা সেটা। এখন রাদারফোর্ড বোরের মডেল থেকে আর একটা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়, আর সেটা হচ্ছে তোমার বর্ণালীর ধারণা পাওয়া যায়। বর্ণালীর ধারণা পাওয়া যায়। বর্ণালীর ধারণা কিভাবে পাওয়া যায়? বর্ণালীর ধারণার ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো যখন এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে যখন যায়, তখন ইলেকট্রনগুলো শক্তি শোষণ অথবা বিকিরণ করে। তো বিষয়টা কি? বিষয়টা আমরা একটু দেখি। এখানে মনে করা যাক যে এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। এটা মনে একটা হচ্ছে নিউক্লিয়াস। এটা একটা শক্তি স্তর। এই শক্তি স্তরটাকে আমরা এন লোয়ার বলছি, আর এই শক্তি স্তরটাকে এন হায়ার বলছি। কারণ এন এর মান কিন্তু পূর্ণ সংখ্যা এবং এন এর মানকে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটা আমি এখানে বলতে চাচ্ছিলাম না, এটা আমরা এক জায়গায় দেখবো। এটাকে কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে এবং এটা মূলত শক্তি স্তর নির্দেশ করে। শক্তি স্তর নির্দেশ করে। তো এই যে এন এর মান যে শক্তি নির্দেশ করে, তার মধ্যে নিম্ন শক্তি স্তরটাকে আমরা এন লোয়ার বলছি আর উচ্চ শক্তি স্তরটা আমরা এন হায়ার বলছি। এখন ইলেকট্রন একটা কাজ করতে পারবে। কি কাজ করতে পারবে? সে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে। কখন যেতে পারবে? যখন শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চতে যেতে পারবে। শোষণের সময় কি হবে? এটা মূলত এন লোয়ার টু এন হায়ারে যাবে, রাইট? আর একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসতে পারবে। এই সময় কি হবে? শক্তি বিকিরণ করবে। বিকিরণের সময় কি হবে? এন হায়ার টু এন লোয়ারে যাবে। তার মানে হচ্ছে যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে, অথবা শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারবে। এখন এ সময় কি পরিমাণ শক্তি শোষণ বা বর্জন হবে বা বিকিরণ হবে, সেটা জন্য বলতেছে এই শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ মূলত যে দুই শক্তি স্তরের মধ্যে এটা লাফাচ্ছে বা ধাপন্তরিত হচ্ছে তার শক্তির ব্যবধানের সমান পরিমাণ। সেটা হচ্ছে এরকম যে যদি আমরা বিবেচনা করি, যে মনে করা যাক যে এই শক্তি স্তরটার শক্তিকে যদি আমরা ই লোয়ার বলি আর এইটার শক্তিকে যদি আমরা ই হায়ার বলি, তাহলে শক্তির পার্থক্য হচ্ছে ই হায়ার মাইনাস হচ্ছে ই লোয়ার। অর্থাৎ ইলেকট্রন যে দুই শক্তি স্তরের মধ্যে ধাপন্তরিত হবে, সেই দুই শক্তি স্তরের শক্তির ব্যবধান পরিমাণ শক্তি সে শোষণ করবে অথবা বিকিরণ করবে। এই যে শক্তি শোষণ বা বিকিরণ যে করছে, এই শোষিত বা বিকিরিত শক্তি কিন্তু একটা বর্ণালী রেখার সৃষ্টি করবে। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম যে মনে করা যাক যে এটা একটা শক্তি স্তর, এটা আর একটা শক্তি স্তর। এই শক্তি স্তরের শক্তি সে ই লোয়ার আর এইটা শক্তি হচ্ছে ই হায়ার। এখন ইলেকট্রনটা যদি এখান থেকে যদি লাফ দিয়ে যদি এখানে যদি চলে আসে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তর আসে, তাহলে সেই শক্তি কিছু বিকিরণ করবে। কিছু শক্তি বিকিরণ করবে। এই বিকৃত শক্তিটাই যে আছে, এই শক্তিটাই মূলত একটা বর্ণালী রেখা সৃষ্টি করবে। তো এই রেখাটাকে আমরা এভাবে আমরা দেখা দেবো, এইরকম একটা বর্ণালী রেখা সৃষ্টি করবে। এই কথাই বলা হচ্ছে যে একটা কক্ষপথে ইলেকট্রন আবর্তনের সময় তার শক্তির কোনো পরিবর্তন হবে না, তবে ওই ইলেকট্রনটা শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারবে শক্তি বিকিরণ করে।
এই শক্তির যে শোষণ বা বিকিরণটা ঘটতেছে, এই শোষিত বা বিকিরিত শক্তির মধ্যে একটা করে বর্ণালী রেখার সৃষ্টি করে। তার মানে বর্ণালী রেখার উৎস হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। তাহলে বর্ণালী রেখার উৎস কি? আমরা বলতে পারি যে বর্ণালী রেখার উৎস শক্তি শোষণ অথবা বিকিরণ। তো যেহেতু বর্ণালী রেখার উৎস শোষিত বা বিকিরিত শক্তি, সুতরাং আমরা কিন্তু বলতে পারবো পরমাণুর জন্য যে আমরা পারমাণবিক বর্ণালী গুলো পাবো, এগুলো কিন্তু দুই রকম হবে, শোষণ বর্ণালী হবে এবং বিকিরণ বর্ণালী হবে। তো সেটা আমরা পরে আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলো। তাহলে বোরের পরমাণুর প্রথম স্বীকার্য যে শক্তি সংক্রান্ত, সেখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো কক্ষপথে সর্বদা আবর্তনরত অবস্থায় থাকে এবং এই সকল কক্ষপথে আবর্তনরত থাকার সময় ইলেকট্রনের শক্তির কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় কথা হচ্ছে কৌণিক ভর বেগ সংক্রান্ত, সেখানে বলা হচ্ছে যে ইলেকট্রন এই সকল কক্ষপথে আবর্তনরত থাকার সময় তাদের কৌণিক ভরবেগের মানটা h/2 এর অখণ্ড গুণিতক হবে, মানে পূর্ণ সংখ্যক গুণিতক হবে। তৃতীয় কথা হচ্ছে যে বর্ণালীর ধারণা দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে যাবে, তখন সে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে, এই শোষিত বা বিকিরিত শক্তি কিন্তু বর্ণালী রেখা সৃষ্টি করবে। তো এই হচ্ছে মোটামুটি স্বীকার্যগুলো। এখন এদের সীমাবদ্ধতা আছে, আমরা সীমাবদ্ধতাগুলো যদি একটু দেখি, সীমাবদ্ধতাগুলো আমাদের একটু দেখতে হবে এখানে, এবং এটাতে কিছু বোঝানোর আছে। তো আমরা প্রথম যে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এরকম যে বোরের পরমাণু মডেলটা শুধু সেই সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য যাদের কেবল একটা ইলেকট্রন আছে। অর্থাৎ যেমন মনে করো যে হাইড্রোজেন অথবা হিলিয়াম 1+, অথবা লিথিয়াম 2+, অথবা বেরিলিয়াম 3+। এইরকম যে সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে কেবল একটা ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য হয়। একাধিক ইলেকট্রন থাকলে কি হবে তার কোনো ধারণা কিন্তু এই মডেল দিতে পারে না। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই মডেলটার সবচেয়ে যে বিষয়টা নিয়ে সমালোচনা করা হয় সেটা হচ্ছে হাইজেনবার্গের নীতির সাহায্যে এই মডেলটার সমালোচনা করা হয়। হাইজেনবার্গের নীতি। তো হাইজেনবার্গের নীতিটা কি সেটা আমরা একটু দেখি। বিজ্ঞানী হাইজেনবার্গ বলতেছে যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাগুলো যখন তীব্র বেগে গতিশীল থাকে, তখন একই সাথে তাদের অবস্থান এবং ভরবেগ নির্দিষ্ট করে দেওয়া সম্ভব না। কি কি নির্দিষ্ট করে দেওয়া সম্ভব না? অবস্থান এবং ভরবেগ। এক্ষেত্রে যে কোনো একটা যদি আমরা নির্দিষ্ট করে দেই, তাহলে অপরটার মধ্যে একটা নির্দিষ্ট করে দেওয়ার অনিশ্চয়তা দেখা যায়। এইটাই হচ্ছে মূলত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাগুলো যখন তীব্রভাবে গতিশীল থাকে, তখন একই সাথে তাদের অবস্থান এবং ভরবেগ নির্দিষ্ট করে দেওয়া সম্ভব না। কিন্তু বিজ্ঞানী নিলস বোর কি করেছে? বিজ্ঞানী নিলস বোর তার দ্বিতীয় স্বীকার্যে দেখো ভরবেগটাকে নির্দিষ্ট করে দিয়েছে। শুধু তাই না, অবস্থানটাকেও কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। এখানে যেমন ভরবেগটাকে নির্দিষ্ট করছে, পাশাপাশি এখানে অবস্থানটাকেও নির্দেশ করছে। অবস্থানটাকে কিভাবে নির্দিষ্ট করে ফেলছে সেটা হচ্ছে এরকম একটা বিষয় খেয়াল করে দেখো, যে এই ভরবেগের মানটা কেমন হবে সেটা পুরোটাই কিন্তু নির্ভর করছে, এই ভরবেগের মানটা, ভরবেগের মান পুরোটা কিন্তু নির্ভর করতেছে এন এর মানের উপর, এন এর মানের উপর। অর্থাৎ আশা করা যায় প্রথম কক্ষপথে ইলেকট্রনের যা ভরবেগ হবে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ভরবেগের মান কিন্তু আরো বেশি হবে। তার মানে এন এর মান পরিবর্তন হলে ভরবেগের মান পরিবর্তন হয়, এবং ভরবেগের মান কত হবে সেটা নির্ভর করতেছে এন এর মান, এবং এন এর মান নির্ভর করতেছে যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেটা। তার মানে এন ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রথম কক্ষপথে একটা ভরবেগ পাওয়া যাবে h/2 আবার এন ইকুয়াল যদি 2 হয় তাহলে ভরবেগটা পাওয়া যাবে h/π। অর্থাৎ এন এর এই মান দ্বারা যেমন অবস্থান নির্দিষ্ট হচ্ছে, সেইভাবে এখানে আবার ভরবেগটা নির্দিষ্ট হচ্ছে। তার মানে বোরের পরমাণু মডেলে একই সাথে ভরবেগ এবং অবস্থানটাকে নির্দিষ্ট করে দিয়েছে। এন এর মান দ্বারা অবস্থান নির্দিষ্ট করেছে, আর এম ভি দ্বারা ভরবেগটা নির্দিষ্ট করেছে। যে ইলেকট্রনের মতো কণাগুলো যখন তীব্র বেগে গতিশীল থাকে, তখন একই সাথে তাদের অবস্থান এবং ভরবেগকে নির্দিষ্ট করে বলে দেওয়া সম্ভব না। যে কোনো একটা যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে অপরটার মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয়। এটাকে বলা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এরকম বাস্তবিক ক্ষেত্রেও কতগুলো এই ভৌত জগতে কতগুলো ঘটনা আছে যেগুলোর একটা ঘটলে আর একটা ঘটার চান্স থাকে না। যেমনটা মনে করো যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি গতকালকে কখন ঘুমিয়েছো। এখন মনে করো তুমি বললা যে আমি 12টার সময় ঘুমিয়েছি রাত। তো রাত 12টার সময় তুমি যদি ঘুম যাও, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে সময় এবং ঘুমের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? সেটা হচ্ছে
তুমি যদি সত্যি সত্যি যদি 12টার সময় যদি ঘুমায় থাকো, অর্থাৎ তোমার ঘুমটা যদি আমরা ধরে নিই যে তুমি ঘুমাইছিলা, তাহলে তোমার ঠিক 12টার কথাটা কিন্তু বলতে পারার কথা না। কারণ যখন একটা মানুষ ঘুম যায় তখন কিন্তু সে সময়টা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারে না। আবার উল্টো করে দেখো, তুমি যদি ধরে নাও যে তোমার সময়টা ঠিক